ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কোলোনি ক্যান্সার নিয়ে আমাদের যে ক্লাসটা চলছিল সেটার কন্টিনিউশনে। সরি যে আমি মাঝখানে 2 সপ্তাহ ক্লাস নিতে পারি নাই, কারণ অনেক সময় আমাদের দেখা যায় ওই সময় অপারেশন থাকে আমার। তো আজকে আবার আমরা শুরু করব যেখান থেকে আমরা শেষ করেছিলাম। ওকে, তো আমরা সম্ভবত আমার যতদূর মনে পড়ে আমরা ইনভেস্টিগেশন নিয়ে কথা বলছিলাম। সিএ কোলন বা কোলোনিক ক্যান্সারের যে কি কি ধরনের ইনভেস্টিগেশন করতে হয় সেগুলো নিয়ে। তো আমরা যদি সহজ করে বলি তাহলে একটা ইন এ নাটশেল একবার যদি আমরা বলতে চাই তাহলে ডায়াগনোসিস কনসিস্টস অফ হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড দ্য ইনভেস্টিগেশনস। তো এটা হচ্ছে গিয়ে যে কোনো একটা রোগ ডায়াগনোসিস করার একদম মূল শর্ত। তো যদি তাই হয় তাহলে আমরা এই কোলোনিক ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমরা কমপ্লিট হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন কি ফাইন্ডিংস পাওয়া যেতে পারে সেটা আমরা বলেছি। এখন আমরা ইনভেস্টিগেশনের মধ্যে যাব। সবসময় মনে রাখতে হবে ইনভেস্টিগেশন 2 রকমের হয়, একটা হচ্ছে ইমেজিং আর একটা হচ্ছে ল্যাব ইনভেস্টিগেশন। এর মধ্যে ইমেজিং এর মধ্যে কিছু আছে ইনভেসিভ, কিছু আছে নন ইনভেসিভ। ইনভেসিভ মানে হচ্ছে যেমন কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, তার মানে হচ্ছে আমি ওখানে যে ওই জিনিসটা দেখবো ডিরেক্টলি দেখবো, ডিরেক্ট ভিজুয়ালাইজ করবো থ্রু সাম ক্যামেরা। সেটা হতে পারে আমরা যদি আপার জিআই তে করি, so that would be endoscopic. If we do it for lower GI, then it would be colonoscopic. If we go for to see the respiratory tract, then it will be called as bronchoscopy. তো এইভাবে আর কি। তার মানে হচ্ছে যে আমরা ছবি দেখব। সো ইমেজ মানে ছবি, ইমেজিং মানে হচ্ছে যে এমন একটা পদ্ধতি যেখানে ছবি তোলা হয়। তাহলে আমরা 2 ভাবে ডায়াগনোসিস করব। একটা হচ্ছে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন, তাহলে মোটা দাগে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে ল্যাব ইনভেস্টিগেশন আর একটা হচ্ছে ইমেজিং। তো এইখানে আমাদের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে বলি না, ক্যান্সারের ক্ষেত্রে আমরা অন্যভাবে বলি। আমরা বলি প্রথম কথা হচ্ছে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে, তোমরা নিশ্চয়ই এতদিনে আমি তো কয়েকটা ক্লাস নিয়েছি ক্যান্সারের, সো ইউ নো যে আমরা ফার্স্টে কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস, দেন হচ্ছে ইফ ইট ইজ এ ক্যান্সার অর ম্যালিগন্যান্সি, দেন উইল ডু দ্য স্টেজিং ওয়ার্কআপ, and after a staging workup we'll do some investigations to assess the fitness of the patient for our desired treatment protocol or treatment modalities. তার মানে হচ্ছে যে আমরা প্রথমে কনফার্ম করব যে এটা ক্যান্সার না। কনফার্ম করার পরে আমরা এটার স্টেজিং মানে এটা কতদূর ছড়ালো সেটা দেখার চেষ্টা করব, এবং যখন দেখবো যে না এটা either it is early or advanced, তখন সেই অনুযায়ী আমরা যে চিকিৎসাটা ঠিক করবো যে আমাদেরকে আইদার সার্জারি করতে চাই, অর কিমোথেরাপি দিতে চাই, অর রেডিওথেরাপি দিতে চাই। তাহলে এই থেরাপি গুলো বা ট্রিটমেন্ট গুলো নেয়ার জন্য রোগী কতটুকু ফিট আছে সেটা অ্যাসেস করার জন্য আমরা কিছু টেস্ট করি। তো এখানেও সেম জিনিসগুলো আমরা করব। এটা একটা পেজ, যে পেজে আমরা একবারে সব লিখেছি, আমরা এটা স্টেপ বাই স্টেপ এবার আসবো। তো ফার্স্ট ডায়াগনস্টিক কোলোনোস্কোপি। কোলন থেকে কোলোনোস্কোপি যে ইমেজিং বা যে ইমেজিং ইনভেস্টিগেশন দিয়ে আমরা কোলনকে ডিরেক্টলি ভিজুয়ালাইজ করতে পারি, দ্যাটস কোলোনোস্কোপি। সো আমরা কি করব, ইট ইজ অ্যান ইমেজিং কোলোনোস্কোপি, কিন্তু এখানে আমরা কি করি ডিরেক্ট ভিজুয়ালাইজ করি। তো ডায়াগনস্টিক কোলোনোস্কোপি তাহলে 2 রকম, একটা ডায়াগনস্টিক আর একটা থেরাপিউটিক। ডায়াগনস্টিক মানে হচ্ছে কোলোনোস্কোপির মাধ্যমে আমরা যখন কিছু একটা কোনো ডিজিজকে ডায়াগনোসিস করি, then it is called as diagnostic colonoscopy. ঠিক একইভাবে কোলোনোস্কোপির সাহায্যেই আমরা যখন কোনো একটা রোগের চিকিৎসা করার চেষ্টা করি তখন it is called therapeutic colonoscopy. এন্ডোস্কোপির ক্ষেত্রেও সেম। তাহলে সিএ কোলনের জন্য ডায়াগনস্টিক কোলোনোস্কোপি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে তার মানে হচ্ছে যখনই এটা লং কেসেও যদি থাকে, প্রথম যে কোশ্চেনটা করো তোমাদেরকে যদি জিজ্ঞেস করা প্রথম কি ইনভেস্টিগেশন করবা, যে সাপোজ তুমি বললো যে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো সিএ কোলন হতে পারে, ফাইন। তাহলে যদি সিএ কোলন হতে পারে তখন প্রথম প্রশ্ন হবে ওকে ফাইন, তাহলে তুমি এটাকে কনফার্ম করার জন্য কি করবে, বা প্রথমে সার্জারি করো, এরপরে তুমি তাহলে কি ইনভেস্টিগেশন করবা। দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন or first diagnostic investigation
should be and must be a colonoscopy. এখানে যেটা হচ্ছে যে এই কলোনোস্কোপি কোলনের জন্য যেমন প্রয়োজন, ঠিক একইভাবে এটা কিন্তু স্ক্রিনিং। তোমরা জানো যে স্ক্রিনিং বলতে আমরা বুঝাই যদি কোনো ক্যান্সার বা যে কোনো রোগ যদি না হয়, এখনো রোগটা হয়নি, রোগের লক্ষণ প্রকাশিত হয়নি, বা ওই ব্যক্তির ওই রোগে আক্রান্ত হবার একটা সম্ভাবনা রয়েছে, আমরা যাকে বলি রিস্ক ফ্যাক্টর রয়েছে, তার হাই প্রবাবিলিটি টু গেট এফেক্টেড বাই দ্যাট স্পেসিফিক ডিজিজ, তখন আমরা যে টেস্টটাকে করি সেটাকে আমরা বলি স্ক্রিনিং। সো ইফ ইউ গো ফর এ ম্যামোগ্রাম টু সার্চ ফর এ undiagnosed carcinoma of breast, then it is স্ক্রিনিং ম্যামোগ্রাম। ঠিক একইভাবে যদি আমরা কোনো একটা মানুষের কোলনে কোনো ক্যান্সার নাই বা গ্রোথ নাই বা তার কোনো সিমটম নাই, তারপরও আমরা যদি কোলোনোস্কোপি করি তখন আমরা বলি এটাকে স্ক্রিনিং কোলোনোস্কোপি। তাহলে স্ক্রিনিং করা যায়। একটা জিনিস হচ্ছে যে হাইলি সেন্সিটিভ ইন ডিটেক্টিং লার্জ পলিপস। তোমরা জানো যে যে কোনো, আমি প্রথমেই তোমাদের পড়িয়েছিলাম যে যে কোনো কার্সিনোমা, কোলোনিক এবং রেকটাল কার্সিনোমা যেটা হয় সেটা আসলে এডিনোমাটো কার্সিনোমা সিকোয়েন্সে আসে। তো যেহেতু এডিনোমাটো কার্সিনোমা সিকোয়েন্সে আসে, সো কোলোনিক পলিপ কে ডায়াগনোসিস করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং দিস ইজ ভেরি হাইলি সেন্সিটিভ ফর ডায়াগনোসিং দ্য পলিপ। তারপর হচ্ছে গিয়ে স্মল পলিপস এর ক্ষেত্রে বলছে মডারেটলি সেন্সিটিভ, এবং রেয়ারলি কোলন ক্যান্সার আসলে মিস হয়, কারণ হচ্ছে যে কোলন ক্যান্সার গুলো বেশ বড় হয়, এবং এটা যদি মোটামুটি বাউল প্রিপারেশন ভালো থাকে তাহলে এটা মিস হওয়ার কোনো কারণ নাই। নর্মাল কোলন এবং আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার নেটওয়ার্কে আই গেস একটু প্রবলেম, মানে কথা ভাঙা ভাঙা আসছে, একটু যদি মনে হয় আমি আবার একটু চেক করি তো দেখি। এখন কি ঠিক আছে? স্যার স্টিল দ্য সেম, মানে খুব একটা প্রবলেম হয় না, বাট কথাটা কিন্তু একটু ধাক্কা ধাক্কা খেয়ে আসে। আচ্ছা একটু ওয়েট কর, দেখে আমি এখন কি ঠিক আছে? স্যার সেম স্যার, মানে আপনি মানে কথাটা একটু ভাঙা ভাঙা আসছে, কন্টিনিউ করা যায়, বাট কথা হলো পরে যদি মানে দেখতে বাজে দেখাবে বা আপনার থেকেও খারাপ লাগবে যে পুরো ভিডিও এরকম ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কি আরেকবার লগ আউট করে লগ ইন হয়ে, কারণ আমার এখানে ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে। আমি আরেকবার স্যার আই গেস একবার মানে আপনি হচ্ছে লিভ নিয়ে মানে এন্ড করবেন না স্যার, লিভ নেন, লিভ নিয়ে আবার রিজয়েন করেন সেম লিংকে। লিভ তো নেওয়ার সুযোগ নাই, এখানে তো এনডি অপশন। আচ্ছা স্যার কাইন্ডলি আমাকে হোস্ট করে ও দিন, আচ্ছা তারপর আচ্ছা, লিভ মিটিং, ওকে ওকে বুঝছি, জি লিভ, স্যার। ওকে আমি আসতেছি। ওকে স্যার।
এখন কি ঠিক আছে? হ্যালো? হ্যালো? জি স্যার, স্যার এখনো সেমই আসতেছে স্যার। স্যার এখন আরেকটু একটু কথা বলবেন স্যার? হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার, এখন ঠিক আছে। এখন জি স্যার, ওকে, পারফেক্ট। ওকে, ফাইন। ঠিক আছে। তাহলে আমি আবার শেয়ার স্ক্রিনে যাই। আচ্ছা, তাহলে আমি যেখানে ছিলাম আমি আবার ওখান থেকে শুরু করি। আমি যেটা বলছিলাম যে আমরা যদি কোলোনোস্কোপির নর্মাল ভিউটা কেমন দেখায় এবং কোলন ক্যান্সারের ভিউটা কেমন দেখায় এটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম এবং দেখো যে এখানে আমি যেটা এডেনোমার কথা বলেছিলাম বা পলিপ, দেখো পলিপটা দেখতে কিভাবে কিরকম দেখায়। হুম, সো এটা একটা পলিপ যদি আমরা দেখো এইখানে, এটা হচ্ছে পলিপের স্টকটা আর দিস ইজ দ্য পলিপ। ওকে, সো আমরা যখন পলিপেক্টমি করি তখন এই যে বলেছিলাম যে থেরাপিউটিক, তখন যেটা করা হয় একটা স্নেয়ার নেওয়া হয়। স্নেয়ার মানে হচ্ছে একটা দড়ির মতো এবং সেটা এটার চারদিকে এরকম করে হাঁসের মতো পরানো হয়। পরানোর পরে এটাকে আস্তে আস্তে ক্লোজ করা হয়। ক্লোজ করার পরে এটাকে এটার গলাটাকে একদম স্ট্রাঙ্গুলেট করে এটা, এবং তারপরে এখানে ইলেকট্রোকটারি করে এটাকে কেটে নিয়ে চলে আসা হয়। সো এটা হচ্ছে পলিপেক্টমির প্রসেস। সো দিস ইজ এ পলিপ এবং এটা তুমি দেখে সহজেই বুঝতে পারতেছো যে ইটস এক্সোফাইটিক গ্রোথ, এক্সোফাইটিক গ্রোথ এবং পুরা জায়গাটা দিস ইজ দ্য কোলোনিক। দেখো এখানে প্রায় মোর দেন 3/4 অফ দ্য সার্কামফারেন্স এখানে কিন্তু ক্যান্সার দিয়ে ইনভলভ হয়ে গেছে। মানে আমরা যদি এটাকে একটা ধরি ফুল কোলনটাকে, সো এখানে বলা হয় যে এটাকে 4 ভাগে ভাগ করো, বলা হয় যে 1/4 সেগমেন্ট যদি ইনভলভ হয় তাহলে 6 মান্থ সময় লাগে। সেই হিসেবে যদি এই টিউমারটাকে আমরা দেখি ইটস এ 6 মান্থস 1/4, ঠিক আছে। সো এখানে যদি আমরা দেখো যে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে দেখো এখানে 1 2 3 মোর দেন 3/4 সেগমেন্ট ইনভলভ হয়ে গেছে। তাহলে এই ক্যান্সারটা দেখে আমরা সহজেই বলতে পারি যে অ্যাটলিস্ট এই ক্যান্সারটা মোর দেন 18 মান্থস ওল্ড। তাহলে এই ছবিটা তোমরা দেখলা। এরপরে দেখো আর কি করতে পারি, আমরা বেরিয়াম এনেমা করতে পারি। সো বেরিয়াম এনেমা না বলে আমরা আসলে এখন বলবো কন্ট্রাস্ট এনেমা। কারণ হচ্ছে যে বেরিয়াম এক ধরনের কন্ট্রাস্ট, কিন্তু এখন বেরিয়ামের চেয়ে ওয়াটার সলুবল কন্ট্রাস্ট বেশি প্রেফার করা হয়। সো একটা বেরিয়াম এনেমা বা কন্ট্রাস্ট এনেমা করা যায়। এনেমা কি? এনেমা হচ্ছে পাররেক্টালি একটা ডাই ইনজেক্ট করা হয় কোলনে এবং করার পরে একটা এক্স-রে নেওয়া হয়, প্লেন এক্স-রে। সো যখন এটাকে প্লেন এক্স-রে কন্ট্রাস্ট দেওয়ার পর করা হয় তখন এটাকে আর প্লেন এক্স-রে বলে না, তখন এটাকে বলে ইটস এ কন্ট্রাস্ট এক্স-রে। এখন আমরা যখন যেহেতু এটা আমরা পাররেক্টালি দিচ্ছি ইট ইজ কল্ড ইনেমা, সো কন্ট্রাস্ট ইনেমা। ঠিক একইভাবে আমরা যদি এটা ইসোফ্যাগাস দেখার জন্য করি তখন আমরা বলি কন্ট্রাস্ট সোয়ালো ইসোফ্যাগাস। যখন আমরা এটা স্টমাক দেখার জন্য করি তখন আমরা বলি কন্ট্রাস্ট মিল বা বেরিয়াম মিল। আমরা যখন এটাকে স্মল ইন্টেস্টাইন দেখার জন্য করি তখন আমরা বলি কন্ট্রাস্ট ফলো থ্রু। আর যদি আমরা লার্জ কার্ড দেখার জন্য করি এবং যদি আমরা ডাইটা পারেক্টালি দিই তখন আমরা বলি ইটস এ কন্ট্রাস্ট এনেমা। তাহলে এখানে কি দেখায় একদম সেম, তোমাদেরকে আমি অনেকবার এটা এক্সপ্লেন করছি, আমার মনে হয় এখন এক্সপ্লেন করার দরকার নেই যে অ্যাপেল কোর সাইন, এটা আমি তোমাদেরকে অনেকবার দেখাইছি। সো দিস ইজ দ্য অ্যাপেল কোর সাইন, পাশাপাশি অ্যাপেলের ছবি দিয়ে আমি দেখাইছি যে সো এখানে একটা ম্যালিগনেন্সি আছে বুঝে যাচ্ছে এবং এই যে ফিলিং ডিফেক্ট হয়েছে এই ফিলিং ডিফেক্ট দিয়ে আমরা বুঝতে পারছি যে এখানে একটা ম্যালিগনেন্সি আছে। তবে এখন খুব বেশি এটা করা হয় না কারণ সিটি স্ক্যান এর চেয়ে ভালো ভিউ দেয়। সো উই ডু সিটি স্ক্যান, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান রাদার দ্যান এ কন্ট্রাস্ট এনেমা। সো দিস ইজ দ্য সিটি স্ক্যান এবং তোমরা দেখেন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দিস ইজ এ কন্ট্রাস্ট সিটি স্ক্যান এবং দেখো এই যে বাউলের মধ্যে যে কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল আছে এবং দেখো এই জায়গাটায় এসে আমরা দেখতে পাচ্ছি যে
এখানে কন্ট্রাস্ট ম্যাটেরিয়ালের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা, সো এই যে কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল সাদা অংশটা, এটা পুরাটা দেখো এখানে পুরা কোলনে থাকার কথা, কিন্তু এখানে পুরা কোলনটা সাদা হয় নাই। এই এরিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই এরিয়াটা ব্ল্যাকিশ, তার মানে হচ্ছে দিস ইজ দ্য ক্যান্সারাস পোর্শন। সো একই জিনিস আমরা যদি তিনটা মডালিটিসে করি, কোলোনোস্কোপিতে আমরা একটা ক্যান্সার দেখছি, সেম ক্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি সিটি স্ক্যানে, এবং আরেকটা মডালিটি যেটাকে বলে সিটি কোলোনোগ্রাফি। তার মানে হচ্ছে যে যে সমস্ত পেশেন্টকে আমরা কোনো কারণে কোলোনোস্কোপি ইজ কন্ট্রাইন্ডিকেটেড, অথবা পেশেন্ট কোলোনোস্কোপি করতে চায় না কারণ কোলোনোস্কোপি ইজ অ্যান ইনভেসিভ প্রসিডিওর। সো if any patient is unwilling to do a colonoscopy, or if there is any contraindication to do colonoscopy, in that case we can do a CT colonography. এটা একটা 3D রিকনস্ট্রাকশন ফিল্ম, তার মানে হচ্ছে একটা সিটি স্ক্যান, এখানে যেমন একটা সিটি স্ক্যান করা হয়েছে, এটারই একটা রিকনস্ট্রাক্টেড ফিল্ম আমরা যদি করি তাকে আমরা বলি সিটি কোলোনোগ্রাফি। এবং দেখো যে এই টিউমারটাই কিন্তু এখানে এইভাবে দেখা যাচ্ছে। সো সেম টিউমার যখন আমরা কোলোনোস্কোপি করছি এরকম আসছে, এটারই সিটি স্ক্যান আর সিটি কোলোনোগ্রাফি। উই ক্যান ডু সাম আদার ডায়াগনস্টিক টেস্ট, কারণ হচ্ছে যে আমরা যখন কনফার্ম হয়ে গেলাম যে ইট ইজ এ ক্যান্সার, তখন আমরা বলি আমরা স্টেজিং ইনভেস্টিগেশন করি, এবং সেই ইনভেস্টিগেশনগুলো কি আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, কোলোনোস্কোপির কথা আমরা আগেই বলেছি। সো হোয়াট ডু আল্ট্রাসাউন্ড এন্ড সিটি স্ক্যান ডু? Actually, they detect the colonic mass as well as liver metastasis and ascites. এই জিনিসগুলো ডিটেক্ট করতে পারে আমাদের আল্ট্রাসাউন্ড অর সিটি স্ক্যান, বাট ডেফিনেটলি সিটি স্ক্যান ইজ দ্য ইমেজিং অফ চয়েস ফর স্টেজিং পারপাস। তারপরে হচ্ছে যে আমরা যদি ফার্দার মেটাস্টিক ওয়ার্কআপ, আমরা জানি যে কোলোনিক ম্যালিগনেন্সি সবচেয়ে প্রথম যায় হচ্ছে লিভারে, then chest, then হচ্ছে bones, and sometimes in brain and other sites as well, which are rare. Then আমরা তাহলে লিভারকে স্ক্যান করলাম থ্রু আল্ট্রাসাউন্ড or better a CT scan of the abdomen, and then আমরা যদি চেস্টে দেখতে চাই তাহলে we can do a chest x-ray or CT chest. CT chest is definitely preferable than chest x-ray, but অনেক ক্ষেত্রে due to financial reasons and inavailability of the CT scan আমরা চেস্ট এক্সরে করতে পারি, এবং এটাতে একটা টিপিক্যাল ফিচার আসে, এটাকে আমরা বলি ক্যানন বল শ্যাডো। ক্যানন বল মিন্স আগের কালে যে কামান ব্যবহার করা হতো, তোমরা হয়তো যদি আগের কালের সিনেমা বা মুঘল আমলের যে সমস্ত ড্রামা সিরিজ হয় সেখানে তোমরা দেখবে যে আগের কালে বড় বড় কামান থাকতো, সেই কামানগুলোর মুখে এবং পিছন দিয়ে, কামানগুলোর পেছন দিয়ে একটা গোলা ভরে দেওয়া হতো। সো সেটা এরকম গোল থাকতো, এটাকে এখানে দিয়ে তারপরে এখানে বারুদ দিয়ে এটাকে জ্বালিয়ে দেওয়া হতো, তখন এটা সামনে দিয়ে ফায়ার হতো। সো এইখান থেকে আসে ক্যানন বল, গোল গোল। সো ক্যানন বল শ্যাডো সেটা পাওয়া যায় এখানে, দেখো এক্সটেন্সিভ মেটাস্টেসিস বোথ লাংয়ে। সিটি চেস্টেও আরো বেটার ডেলিনিয়েশন হয়, এবং সিটি চেস্টে ডেফিনেটলি আরো আর্লি স্টেজেই চেস্ট যদি মেটাস্টেসিস থাকে লাঙে সেটা ধরা পড়ে। উই ক্যান ডু পেট স্ক্যান, এটা ফলো আপের জন্য করা যায়, অথবা আমরা প্রি অপারেটিভলিও করতে পারি। এখানে দেখো যে যেখানে যেখানে মেটাস্টেসিস হয়েছে সেখানে কিন্তু এই কোলন ক্যান্সার যেখানে রিকারেন্স হয়েছে, কিডনিটা কিন্তু এখানে মেটাস্টেসিস না, রাদার কিডনি এবং ব্রেইনে, হার্টে বেশি কনসেন্ট্রেশন হয় পেট, এফডিজি পেট। সো আমরা ফ্লুরো ডিঅক্সি গ্লুকোজ যে জিনিসটা দিয়ে আমরা পেট স্ক্যানটা করি, এটা কনসেন্ট্রেশন বেশি হয়। বাট কোলন ক্যান্সারের ক্ষেত্রে দেখো এখানে প্রচুর এখানে রিকারেন্স হয়েছে এবং এটা কিন্তু লাইট আপ হয়েছে। পেট স্ক্যানের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে লাইট আপ করা ক্যান্সারকে। সো পেট স্ক্যান ইজ অ্যানাদার মডালিটি। CEA কার্সিনোমিউরিক অ্যান্টিজেন, এটা কিন্তু একটা টিউমার মার্কার ফর
কোলোনিক ক্যান্সার, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো টিউমার মার্কার এগুলো কিন্তু ডায়াগনস্টিক না, দিজ আর অনলি ইউজড ফর প্রগনস্টিক পারপাসেস। তার মানে কি হচ্ছে যে যদি একটা পেশেন্টের সিএ কোলন কিন্তু তার অপারেশনের আগে দেখা গেলো সিএ লেভেল অনেক বেশি, ধরো 40 বা 50 বা 100, অপারেশনের পরে দেখা গেল যে এটা আবার 3 বা 5 বা 2 হয়ে গেল, সো লেস দেন 5 ইজ নর্মাল, তাহলে সিএ কমে গেল, তখন আমরা বলি যে ঠিক আছে ফাইন, তাহলে এটা ভালো হয়ে গেল। এরপরে আমরা এই পেশেন্টকে যতবার ফলো আপে আসে, দেখো কোলোনোস্কোপি দিয়ে আমরা যদি ফলো আপ, ইট ইজ পেইনফুল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেন্সিভ। আমরা যদি সিটি স্ক্যান দিয়ে ফলো আপ করতে চাই, ইট ইজ অলসো এক্সপেন্সিভ, প্লাস ইট হ্যাজ গট রেডিয়েশন হ্যাজার্ডস। কিন্তু একটা সিএ, দিস ইজ এ সিম্পল ব্লাড টেস্ট, এবং এটা দিয়ে কিন্তু আমরা এটাকে মেজার করতে পারি। সো এখানে দেখো আমরা বলেছি যে ইটস এ মডারেট সেন্সিটিভ বাট পুয়ারলি স্পেসিফিক। সো এখানে বিষয়টা হচ্ছে যে সিএ অন্য অনেক কারণে বাড়তে পারে, সেই কারণেই এটা যে ক্যান্সারের কারণে বাড়ছে এটা বোঝার জন্য আমাদের ডেফিনেটলি প্রি অপারেটিভলি অর প্রি ট্রিটমেন্ট আমাদের একটা সিএ লেভেল করা থাকতে হবে, এবং ডেফিনেটলি ওটা বেশি থাকতে হবে, এবং তারপরে আফটার ট্রিটমেন্ট আবার করে দেখতে হবে যে এটা আসলে কমলো কিনা। তখন আমরা এটাকে বলবো দিস মাইট বি এ প্রগনোস্টিক মার্কার ফর দিস পেশেন্ট অফ কোলন ক্যান্সার। তাহলে এখানে আমি যেটা বলি 2.5 ন্যানোগ্রাম পার এমএল হচ্ছে নর্মাল লেভেল, বাট 5 ন্যানোগ্রাম পার এমএল উপরে হলে আমরা এটা সিগনিফিকেন্ট বলি। আর যদি খুব বেশি হয়, আমি যেটা বললাম 50, 100, 200 এরকম হলে আমরা বুঝতে পারি যে এটা অ্যাডভান্স ডিজিজ। সো আমরা এই ইনভেস্টিগেশন গুলো করলাম, করার পরে আমাদের, আমি তোমাদেরকে শুরু করেছিলাম যে রাইট ইলিয়াক ফোসা ম্যাস, তোমাদের হয়তো মনে আছে যে আমরা যদি রাইট ইলিয়াক ফোসাতে একটা ম্যাস বা চাকা পাই, সেটাকে আমরা কিভাবে অ্যাসেস করতে পারি সেটা পড়াতে যে আমরা সিএ কোলনই বেশি করে পড়ালাম, কিন্তু একই সঙ্গে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা যদি একটা লং কেস হিসেবে আসে, ধরো এটা সিএ কোলনই হয়তো বা, এখানে রাইট ইলিয়াক ফোসাতে একটা পালপেবল মাস তোমরা পাচ্ছ, পেশেন্ট এনিমিক, পেশেন্টের টিপিক্যাল হিস্ট্রি আছে, সবই ঠিক আছে, কিন্তু স্টিল তোমাকে পরীক্ষার সময় জিজ্ঞেস করতে হবে যে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়ালস, এটা আর কি হতে পারে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো কেসে কিন্তু আমাদেরকে ডিফারেন্সিয়াল জিজ্ঞেস করা হবে। তো এখানে রাইট ইলিয়াক ফোসাতে একটা মাস পাওয়া গেলে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়ালস, ইট মাইট বি আইলোসিক্যাল টিউবারকুলোসিস আমাদের দেশের প্রেক্ষাপটে, যদি আমরা বিনাইন কিছু চিন্তা করি, ইট মাইট বি কোলোনিক জিস্ট, আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছি কোলোনিক কার্সিনোমা, দিস ইজ এডেনোকার্সিনোমা কোলন, কিন্তু এটাকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার তোমরা নাম শুনেছো, সো ইট মাইট বি কোলোনিক জিস্ট, ইট মাইট বি রেট্রোপেরিটোনিয়াল টিউমার। সো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে আর কি কি হতে পারে। সো এরপরে আমরা যখন দেখলাম প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, আমি তোমাদের বলেছি সিবিসি, উইডু সিবিসি, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, ব্লাড সুগার, ইকো, ইসিজি, এগুলো সবই আমরা করে থাকি। সো নাও ইট কামস ফর স্টেজিং অফ সিএ কোলন, কিভাবে আমরা সিএ কোলনকে স্টেজিং করি। স্টেজিং মানে হচ্ছে যে একটা ক্যান্সার কতটা অ্যাডভান্সড অথবা কতটা আর্লি, এটার স্টেজ সেটা বোঝার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি এটাকে আমরা বলি স্টেজিং। সো আর্লিয়ার এখানে ডিউক স্টেজিং ব্যবহার করা হতো। ডিউক স্টেজিং হচ্ছে ABC প্রথমে ছিল, এরপর মডিফাইড ডিউকস ABCD, এবং এই ডিউক স্টেজিং এ তোমরা দেখো যে ইফ ইট ইজ এ কনফাইন্ড টু বাওয়েল ওয়াল, মিউকোসা এন্ড সাবমিউকোসা, অর্থাৎ টিউমারটা শুধুমাত্র বাওয়েল ওয়ালের মধ্যে আছে। বি মিন্স এটা বাওয়েল ওয়াল, মানে যে কোলন বা রেকটাম বা যেটা হোক এটার বাইরে চলে গেছে, টু দ্য মাসেল প্রপার উইথ নো লিম্ফ নোডস ইনভলভড। তার মানে হচ্ছে যে এটাতে পরে আসি, আমি আবার একটু দেখাই যে সাপোজ দিস ইজ দ্য কোলন। সো তোমরা জানো যে 4টা লেয়ার থাকে, সো লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4। সো যতক্ষণ মিউকোসা এবং সাবমিউকোসার মধ্যে থাকবে দেন ইটস ডিউ কে, যখন এটা মাসেল প্রপারকে মাসকুলাস প্রপ্রিয়াকে ইনভলভ করবে তখন এটা বি, আর যখন বলছে যে লিম্ফ নোড চলে আসতেছে বাইরে, লিম্ফ নোড ইনভলভ হয়েছে তখন সি। আরেকটা পরে মডিফাইড ডিউকস বলে যেটাকে, যে ডি, ডিস্টেন্ট মেটাস্টেসিস থাকে এটাকে বলে ডি। বাট এখন আমরা এটা আসলে শুধুমাত্র তোমাদের পড়ানোর জন্যই পড়াই, আমরা আসলে এখন এজিসিসি যে ক্লাসিফিকেশন আছে সেটাকেই ফলো করি, বা টিএনএম স্টেজিং তোমরা জানো। সো টিএনএম স্টেজিং আমরা ফলো করি। এখানে আমরা ছবি দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি T1, T2, T3, T4 আমরা কিভাবে অ্যাসেস করে থাকি। সো
whenever it is a TIS means carcinoma in situ, EIS means in situ. So it is not an invasive cancer. এটা cancer invasive, এটা cancer কিন্তু stage 0 cancer. That means it is not invasive. Then T1 means tumor inverse submucosa. So এখানে দেখো চারটা লেয়ারকে চিহ্নিত করা হয়েছে এভাবে যে so this is mucosa, submucosa, muscularis and then serosa. যেটাই হয় দেখো TIS এটা কিন্তু একদম ফার্স্ট যে লেয়ারটা আমাদের মিউকোসাতে আছে এবং বেসমেন্ট যে মেমব্রেনটা আছে হিয়ার বেসমেন্ট মেমব্রেনকে কিন্তু সে ক্রস করে না, ঠিক আছে, বেসমেন্ট মেমব্রেনকে সে ক্রস করে না। সো ইট ইজ TIS। দেন T1 দেখো বলছে যে ইনভেস সাবমিউকোসা, তার মানে হচ্ছে এটি বলেছিলাম মিউকোসা সাবমিউকোসা পর্যন্ত গেলে এটাকে আমরা বলবো স্টেজ ডিউক স্টেজ এ। সো এটা আসলে T1। দেন T2 তে বলছে যে মাসেল প্রপারকে যদি ইনভলভ করে দিস T2 দ্যাট মিন্স এটা হলো ডিউক বি। What is T3? Tumor invades through the muscular proba into the subserosa or into the non-peritonealized pericolic or perirectal tissues. So দেখো এটা কিন্তু সেরোসাকে পিয়ার্স করে নাই, কিন্তু সেরোসা পর্যন্ত গেছে কিন্তু সেরোসাকে পিয়ার্স করে নাই। It is T3. T4 মানে হচ্ছে tumor directly involves the surrounding organ. কোন একটা বাইরের অর্গানে, এটা ব্রেইন দেখানো হচ্ছে বাট ইউজুয়ালি এটা সেটা না। T4 এই কোলনের আশেপাশে যে অর্গানগুলো থাকে ইনফ্যাক্ট আসলে সেই অর্গানগুলোকে যদি ইনভেড করে তখন আমরা এটাকে বলি যে ইট ইজ T4। আরেকটা জিনিস দেখো এখানে পারফোর্স দ্য ভিসেরাল পেরিটোনিয়াম, তার মানে হচ্ছে দিস ইজ দ্য ভিসেরাল পেরিটোনিয়াম অর সেরোসা। তো সেরোসাকে যদি পিয়ার্স করে যায় দেন ইট ইজ অলসো কল্ড ইট ইজ T4, যেটা এখানে দেখানো হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে, দিস স্টেজিং ইজ মোস্টলি প্যাথোলজি এবং এটাকে আমরা যদি ডায়াগনোসিস করতে চাই প্রি অপারেটিভলি সেটার একটা পদ্ধতি আছে। সেটা পদ্ধতিটা কি? সেটা পদ্ধতি হচ্ছে এমআরআই। এমআরআই শুধুমাত্র আমাদেরকে বলতে পারে, অ্যাবডোমিনাল এমআরআই, যে কোলনিক এই ক্যান্সারটা আসলে কোন লেয়ার পর্যন্ত গেছে। আরেকটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন যেটা আমাদেরকে বলতে পারে যে এখানে কোন কোন লেয়ার, গাটের কোন কোন লেয়ার ইনভলভ হয়েছে, সেটা নাম হচ্ছে এন্ডোস্কোপিক ও কোলোনোস্কোপিক আল্ট্রাসাউন্ড, ঠিক আছে। এটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফর রেকটাল ম্যালিগনেন্সি। সেখানে আমরা ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড অর পেলভিক এমআরআই দিয়ে অ্যাসেস করার চেষ্টা করি যে এটা কোন কোন লেয়ারকে ইনভলভ করছে। এবার আসো এন্ড স্টেজিং। এন্ড স্টেজিং এ হচ্ছে রিজিওনাল লিম্ফ নোডস যদি না যায় তাহলে ইটস N0, যদি 1 2 3 রিজিওনাল লিম্ফ নোডস হয় দেন ইট ইজ N1 and 4 or more হলে ইটস N2। এইখানে হচ্ছে মোস্টলি এটা কিন্তু প্যাথোলজিক্যাল, অর্থাৎ আমরা যখন অপারেশন করে পুরো স্পেসিমেনটা পাঠানো হয় তখন দেখা হয় যে কতগুলো লিম্ফ নোডে ইনভলভমেন্ট আছে অথবা লিম্ফ নোড মেটাস্টেজ আছে, সেটার উপর ভিত্তি করে এই স্টেজিংটা করা হয়। এন্ড এম তোমরা জানো যে যদি নো ডিস্টেন্ট মেটস ইটস M0, ইফ ইট ইজ ডিস্টেন্ট মেটাস্টেটিক দেন ইট ইজ M1। এখানে ওই জিনিসটাই আবারও ছবি দিয়ে দেখানো হয়েছে এবং এটার উপর ভিত্তি করে স্টেজ 1 2 3 4 এভাবে স্টেজিং করা হয়েছে। এবং একটা জিনিস দেখো যে এখানে 1 আবার 2 এর আবার AB আছে, 3 এর AB আছে এবং সেটা লিম্ফ নোড মানে TN এগুলোর উপর ভিত্তি করে এটার স্টেজিং করা হয়। ওকে ফাইন। তো আমাদের এখন আমরা মোটামুটি ডায়াগনোসিস করলাম যে এটা কোলোনিক ম্যালিগনেন্সি, এটা খুব দূরে কোথাও ছড়ায় নাই। তখন আমরা সাধারণত কোলোনিক ম্যালিগনেন্সিতে আগে সার্জারি করা হয় এবং তারপরে পোস্ট অপারেটিভ স্পেসিমেনের উপর ভিত্তি করে এটা স্টেজিং করা হয় এবং তারপরে অ্যাডজুভেন্ট থেরাপি দেওয়া হয়। তবে ডেফিনেটলি তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো ক্যান্সার ট্রিটমেন্টের আগে ইট শুড বি ডিসকাসড ইন এ মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ক্যান্সার ট্রিটমেন্ট করতে হলে
কখনোই আইদার সার্জন অর রেডিয়েশন অনকোলজিস্ট অর মেডিকেল অনকোলজিস্ট একা একা ট্রিটমেন্ট করবে না। যে কোনো ক্যান্সার পেশেন্টকে ট্রিট করার সময় all the modalities, pathologist, histopathologist, radiologist, surgical oncologist, medical oncologist, radiation oncologist, সবাই একসাথে বসে they will decide which treatment would be the most appropriate for this patient for this stage. এটা কিন্তু বুঝতে হবে যে এক একটা স্টেজে চিকিৎসা কিন্তু এক এক রকম। তাহলে যদি তাই হয়, মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডে ঠিক করবে যে এই পেশেন্টটার জন্য কোন ট্রিটমেন্টটা ভালো। তবে কোলোনিক ক্যান্সারে যদি আর্লি স্টেজ হয়, যদি মেটাস্টেসিস না থাকে, সেই ক্ষেত্রে অধিকাংশ সময় সার্জারি আগে করা হয়, তারপরে অ্যাডজুভেন্ট দেওয়া হয়। রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ডিফারেন্ট, কিন্তু রাইট সাইডে কোলনের ক্ষেত্রে মোস্টলি আগে সার্জারি করা হয় আনটিল আনলেস যে এটা যদি ডিস্টেন্ট মেটাস্টেসিস না থাকে। তাহলে এখন আমরা যদি অপারেশন করার চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের এখন প্রশ্ন আসছে যে প্রি অপারেটিভ প্রিপারেশন, হাউ উইল প্রিপেয়ার দিস পেশেন্ট। তাহলে কয়েকটা ভাগে আমাদের এই প্রি অপারেটিভ প্রিপারেশনটা নিতে হবে। নাম্বার 1 হচ্ছে থ্রম্বোএম্বোলিজম। থ্রম্বোএম্বোলিজম সম্পর্কে তোমরা জানো যে যদি কোনো কারণে একটা থ্রম্বাস ফর্ম হয় শরীরের কোথাও কোনো ভেসেলের মধ্যে, থ্রম্বাস তোমরা নিশ্চয়ই জানো, এখন আর আমি ওটা বলতে যাচ্ছি না। তো সেই থ্রম্বাসটা যদি কোনো কারণে ডিসলজ হয় এবং এম্বোলাই ফর্মে এটা যদি যে অন্য কোথাও এন্ট্যাঙ্গেল হয়ে যায়, সেটাকে আমরা বলি থ্রম্বোএম্বোলিজম। তাহলে ডেফিনেটলি এরকম একটা সিএ কোলনের পেশেন্টের ক্ষেত্রে সার্জারির ক্ষেত্রে আমাদের এই প্রিঅপারেটিভ প্রিপারেশন বা প্রিকশন নিতে হবে। কারণ হচ্ছে এটা একটা লম্বা সার্জারি হয় অনেক সময়, এবং ক্যান্সারের পেশেন্ট হাইপার কোয়াগুলেবল থাকে, তাদের আদার কোমরবিডিটিস থাকে, এবং পেশেন্ট অনেক সময় দেখা যায় যে অ্যানেস্থেটাইজ থাকে। সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি থ্রম্বোএম্বোলিক প্রিকশন নিতে হবে। সেটা কি হতে পারে? ইন দ্য ফর্ম অফ অ্যান্টি এম্বোলিক স্টকিংস, বা এক ধরনের মোজা পাওয়া যায় যেটা আসলে পেশেন্টের মানে পায়ের পাতা থেকে শুরু করে একদম থাই পর্যন্ত এটা থাকে, এরকম ভাবে লম্বা করে দেওয়া হয়। এছাড়া প্রোফাইলেটিক সাবকিউটেনিয়াস লো মলিকুলার ওয়েট হেপারিন বা ক্লেক্সেন এগুলো দেওয়া হয়। এরপরে হচ্ছে ম্যানুয়াল কম্প্রেশন বুটস, এটা পেরিঅপারেটিভলি দেওয়া হয়, যে একটা বুটের মতো পরানো থাকে এবং সেটা ম্যানুয়ালি কম্প্রেস করা যায় সো দ্যাট এটা কোনোভাবে পায়ে কোনো ধরনের থ্রম্বাস ফর্ম হতে না পারে। বাউল প্রিপারেশন। সো ফর কোলোনিক সার্জারি দ্য রোল ইজ কন্ট্রোভার্সিয়াল। এখন কিন্তু বলা হয় যে বাউল প্রিপারেশন সব ক্ষেত্রে খুব দরকারি না, এমনকি কোনো কোনো ক্ষেত্রে এটা না করাই ভালো, কারণ করলেই বরং দেখা যায় যে ইনফেকশন রেট বাড়ে। ফর কোলোনিক সার্জারি ডেফিনেটলি রেকটাল সার্জারি যদি করা হয়, লো রেকটাল সার্জারিতে স্পেসিফিক রোল আছে বাউল প্রিপারেশনে, বাট তারপরেও কোলোনিক সার্জারিতে বাউল প্রিপারেশন কিভাবে হয় সেটা আমাদের একটু জানতে হবে, যদিও আমরা সব ক্ষেত্রে বাউল প্রিপারেশন করব না। সো বাউল প্রিপারেশন মোস্টলি দুই ধরনের, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল। বাউল প্রিপারেশন মিনস হচ্ছে তোমরা জানো যে লার্জ গাটে আসার পরে এখানে একটা স্পেসিফিক টাইপ অফ অর্গানিজম থাকে যেটাকে আমরা খুবই ভয় পাই, সেটার নাম হচ্ছে ই কলাই থাকার কারণে কিন্তু গাটে যে কোনো সার্জারিতে ইনফেকশনের রেট আপার যে সার্জারি থেকে বেশি। তাহলে আমরা বাওয়েলটাকে প্রেপ করব কিভাবে? আমরা চেষ্টা করব যে এটা আগের যে কনসেপ্ট ছিল যে আমরা যদি বাউল প্রিপারেশন দেই তাহলে এখানে কম ইনফেকশন হবে, এটা হচ্ছে মূল কনসেপ্ট ছিল, যদিও এখন এটা আসলে আর অ্যাকসেপ্ট করা হচ্ছে না। তাহলে আমরা মেকানিক্যাল বাউল প্রিপারেশনের জন্য we use laxatives and enema. For pharmacological preparation we use local antibiotics. So laxative এবং এনোমার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের laxative ব্যবহার করা হয়ে থাকে। আমরা আগে পিকোল্যাক্স আর পলিইথিলিন গ্লাইকলকে ইউজ করা হতো, এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয়, 2 লিটার পানির সাথে এটা মিক্স করা হয় এবং তারপরে আস্তে আস্তে পেশেন্টকে বলা হয় যে আপনি অল্প অল্প করে এটা খেয়ে ফেলবেন, এবং এটা 12 আওয়ারলি দেয়া হয় বিফোর সার্জারি। কিন্তু এটা সাধারণত দেখা যায় যে আমরা অপারেশনের আগে অন্তত 12 ঘন্টা আগে এটা শেষ করি, কারণ হচ্ছে যে পেশেন্ট যেন এরপরে যদি খেতে থাকে তাহলে দেখা যায় পার অপারেটিভলিও পেশেন্টের পার্জিং হবে। তো সেটা না করে আমরা পেশেন্টকে সাধারণত
অপারেশন যদি কালকে হয়, আজকে অত 12 ঘন্টা আগে আমরা এটা খাওয়াই দিই এবং তারপরে সে ওভারনাইট বাউলটা ক্লিন করে বা বারবার ফিকেশনের মাধ্যমে বাউলটা ক্লিন করে ফেলে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অবস্ট্রাকটিভ লেশনে কিন্তু কখনোই এই বাউল প্রিপারেশন বা পিইজি, পলিথিলিন গ্লাইকল এগুলো আমরা দিই না। তাহলে অবস্ট্রাকটিভ লেশন নিয়ে যদি কোনো পেশেন্ট আসে তাকে আমরা কিভাবে প্রিপেয়ার করি? এখানে বলা হয়েছে যে অন টেবিল ল্যাভেজ, যদি প্রয়োজন হয় তাহলে অন টেবিল ল্যাভেজ স্যালাইন দিয়ে ল্যাভেজ দেওয়া যেতে পারে। আমরা যে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকটা দিই সেটা আমরা কখন দিব এবং কিভাবে দিব? সো এখানে বলা হচ্ছে ইমিডিয়েটলি বিফোর দ্য স্টার্ট অফ সার্জারি এটা আমরা দিব এবং সিঙ্গেল ডোজ। দেখা গেছে যে মাল্টিপল ডোজের চেয়ে সিঙ্গেল ডোজ একই রকম, মানে মাল্টিপল ডোজ এবং সিঙ্গেল ডোজের মধ্যে আউটকামে খুব একটা পার্থক্য নাই। যদিও আমরা আমাদের দেশে যেহেতু আমরা স্টেবিলিটি অনেক ক্ষেত্রেই পারফেক্টলি মেনটেন করতে পারি না, সেই জন্য আমরা পেশেন্টকে লং ডোজে অ্যান্টিবায়োটিক দেই, কিন্তু এটা খুব বেশি মানে আমাদের পার্সপেক্টিভে আমরাও আসলে কোনো স্টাডি করে দেখি নাই যে আমরা একটা ডোজ অ্যান্টিবায়োটিক দিলে কি হতো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টোমা। তোমরা জানো যে অনেক ক্ষেত্রে আমাদের কোলোনিক সার্জারিতে স্টোমা করা লাগতে পারে, যদিও স্টোমার রেটটা এখন কোলোনিক সার্জারির জন্য খুবই কম, রেকটাল সার্জারিতে অনেক বেশি। বিশেষ করে লো রেকটাল ক্যান্সার যদি আমরা সার্জারি করি সেক্ষেত্রে আমরা প্রোটেক্টিভ স্টোমা ব্যবহার করি। কিন্তু যদি অবস্ট্রাকটিভ লেশন হয় পেশেন্টের, আমি একটু পরে বলবো যে কোন কোন ক্ষেত্রে আমরা স্টোমা করি। সো স্টোমার যদি বিষয় থাকে সেক্ষেত্রে পেশেন্টকে প্রি অপারেটিভলি কাউন্সিলিং করে নিতে হবে এবং একই সঙ্গে স্টোমা সাইটটা মার্ক করে নিতে হবে। সো এখন আমরা আসি যে সার্জারি আমরা যদি করি, কি সার্জারি করব। তাহলে পেশেন্টের টিউমার যেখানে থাকবে সেটার উপর ভিত্তি করে আসলে সার্জারি টাইপটা ঠিক হয়। So if the tumor is at the cecum or at ascending colon, then we'll do a right hemicolectomy. So what is a right hemicolectomy? তোমরা একটা ছবি দেখো যে আমরা এখানে, এটা বেলিয়ান লাভের ছবি, যে আর্টারি আমরা কি কি আর্টারি লাইগেট করি যদি আমরা রাইট হেমিকোলেক্টমি করি। দেখো এখানে ছবি আমি দেখাচ্ছি যে দিস ইজ দ্য superior mesenteric artery, this is the inferior mesenteric artery and its branches. তাহলে if it is a superior mesenteric artery থেকে বের হয়েছে, this is ileocolic, this is right colic and this is middle colic, তিনটা মেইন ব্রাঞ্চ of the superior mesenteric artery। তাহলে এখানে আমরা মিডল কোলিকের আবার দুইটা ব্রাঞ্চ, সো দিস ইজ দ্য রাইট ব্রাঞ্চ, দিস ইজ দ্য লেফট ব্রাঞ্চ। আমরা রাইট হেমিকোলেক্টমির সময় আমরা আসলে কি করি? রাইট হেমিকোলেক্টমির সময় আইলিওকোলিক আর্টারি এটাকে কাটি, আমরা মিডল কোলিককে কাটি, সরি আমরা রাইট কোলিককে কাটি এবং রাইট ব্রাঞ্চ অফ মিডল কোলিক, সো রাইট ব্রাঞ্চ অফ মিডল কোলিক আমরা বলি দিস ওয়ান। সো আমরা এটাকে এই তিনটা আর্টারিকে লাইগেট করি এবং ডেফিনেটলি মনে রাখতে হবে ইন কেস অফ এনি ম্যালিগনেন্সি we do a high ligation. High ligation means হচ্ছে at its origin from the superior mesenteric. Superior mesenteric থেকে যেখানে এটা তৈরি হলো ঠিক তার গোড়ায় এটাকে কাটতে হবে। This is called high ligation. And this is very important for an oncological clearance. তাহলে তোমরা এই জিনিসটা মনে রাখবা, oncological clearance এই শব্দটা সবসময় মনে রাখবা, oncological তার মানে হচ্ছে ক্যান্সারের পার্সপেক্টিভে যে কোনো সার্জারি oncological clearance is very important. So oncological clearance means not only the removal of the tumor but also দেখো টিউমারটা কিন্তু এখানে, সো আমরা তো টিউমার রিমুভাল তো অল্প একটু করলেই হয়, বাট oncological clearance means you have to remove the tumor and is supplying vessels along with, so it's all একবার সহজ করে বলি lymphovascular clearance along with removal of the tumor. This is called oncological clearance. তার মানে আমরা লিম্ফ্যাটিক্স, লিম্ফ নোডস এন্ড ভেসেলস সব ক্লিয়ার করতে হবে এবং সেই কারণে দেখো এখানে যে ছবিটা দেওয়া হয়েছে, দেখো আমরা আসলে কতটুকু ফেলবো সেখানে দেখো লং এরিয়া। আমি যদি সব ড্রয়িং ক্লিয়ার করে ফেলি, দেখো এখানে ডট 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 চিহ্ন দেওয়া আছে, সেটা দেখাইছে যে আমরা আসলে কতটুকু রিমুভ করব। ঠিক আছে,
তাহলে এখানে দেখো কি কি জিনিস রিসেকশন করা হয়, টার্মিনাল 20 সেন্টিমিটার অফ আইলিয়াম, সো এই দিস ওয়ান টার্মিনাল 20 সেন্টিমিটার অফ আইলিয়াম, দেন হচ্ছে সিকাম, ascending colon, hepatic flexure, and right 1/3 of the transverse colon. So, sorry. Okay. So this is the operation. এখন আমরা অ্যানাস্টোমোসিস করি, সাধারণত আমরা এখন সাইড টু সাইড আইলো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস করি। এখানে যে ছবিটা দেওয়া আছে এটা এন্ড টু সাইড, সরি এন্ড টু এন্ড, কিন্তু আমরা সাধারণত এন্ড টু এন্ড করি না, এখন আমরা আসলে সাইড টু সাইড করি। আর এন্ড টু এন্ড করলে কি সমস্যাটা হয় সেখানে তোমরা এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি সমস্যাটা হয়। সমস্যাটা হচ্ছে ক্যালিবারে। তার মানে হলো আমার এইখানে যে লুপটা আছে তার ক্যালিবার যদি এতটুকু হয়, তার মানে এতটুকু একটা লুপের সাথে আমরা এত বড় একটা লুপ জোড়া দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে এখানে অ্যানাস্টোমোটিক ইন্টিগ্রিটি লস হয়। এই জন্য তখন রিফ্যাশনিং করতে হয়। প্রথমে এটাকে কিছুটা বন্ধ করে নিয়ে তারপরে এখানে অ্যানাস্টোমোসিস করা হয়, কিন্তু এই ধরনের অ্যানাস্টোমোসিসে দেখা যায় লিকের পরিমাণ বেশি, এই জন্য সাইড টু সাইড অ্যানাস্টোমোসিস মিন্স দুইটা লুপকে আমরা পাশাপাশি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এইখানে আমরা অ্যানাস্টোমোসিসটা করি, এখানে কেটে আমরা এই মাঝ বরাবর অ্যানাস্টোমোসিস, পরে আবার এই যে মুখটা আছে এই মুখটাকে লিনিয়ারলি স্টাপলার দিয়ে হোক কিংবা সেলাই করে আমরা বন্ধ করে দিই। যদি হেপাটিক ফ্লেক্সারের গ্রোথ থাকে রাইট কোলনিক গ্রোথ নিয়ে আমরা যেহেতু করছি, তখন কিন্তু আবার একটা চেঞ্জ আসে, যেটাকে আমরা বলি এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি কেন বলা হয়? কারণ হচ্ছে যে গ্রোথটা যেহেতু এখানে, তো আমরা জানি যে কোনো ক্যান্সার থেকে আমাদের একটা মার্জিন, একটা এডিকুয়েট মার্জিন আমাদের প্রয়োজন হয়। সেই মার্জিনটাকে আমরা সেই মার্জিনটাকে এনশিওর করার জন্য আমরা যেটা করি যে এইখানে যেমন দেখো যে টিউমারটা এখানে, এখন আমরা যদি শুধুমাত্র আগের মতো এই পর্যন্ত রিমুভ করতাম, তাহলে যেটুকু আমরা কাটতাম দেখা যেত যে টিউমারটার খুব কাছে চলে আসতো, সো এডিকুয়েট মার্জিন হয়তো নাও থাকতে পারতো। সো এখানে এডিশনাল একটা কাজ করা, সেটা হচ্ছে যে আমরা আগে বলেছিলাম যে আমরা মিডল কোলিকের শুধু রাইট ব্রাঞ্চটাকে বাঁধি, কিন্তু এক্সটেন্ডেড হেমিকোলেক্টমিতে হোয়াট উই ডু, উই টেক the মিডল কোলিক আর্টারি ফ্রম ইটস অরিজিন। তার মানে কি হচ্ছে তখন রাইট অ্যান্ড লেফট বোথ দ্য ব্রাঞ্চেস আর কাট। যখন তাই হচ্ছে তখন ডেফিনেটলি তোমরা বুঝতে পারতেছো যে আগে আমরা যেখানে 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন নিয়েছিলাম এতটুকু, এখন কিন্তু 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন উই হ্যাভ টু রিমুভ। দিস ইজ কল্ড এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। এটা কখন করা হয়? যদি রাইট হেপাটিক ফ্লেক্সারে গ্রোথ থাকে। সো দিজ আর অল প্ল্যান্ড সার্জারি, কিন্তু ইমার্জেন্সি সার্জারিও তো হতে পারে, এবং দেখো আমি বলেছি যে 20% অফ কেস অফ কোলনিক কার্সিনোমা ইমার্জেন্সি নিয়ে প্রেজেন্ট করতে পারে। হোয়াট আর দি ইমার্জেন্সিস? ইট মাইট বি অবস্ট্রাকশন, হিমোরেজ অর পারফোরেশন, মোস্টলি অবস্ট্রাকশন। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সবসময় যে বিনাইন তা কিন্তু না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের হসপিটালে যে পেশেন্টগুলো আসে তারা কিন্তু, বিশেষ করে যদি পেশেন্টের এজ বেশি থাকে, পেশেন্টের যদি দেখা যায় যে পারেক্টাল ব্লিডিং অথবা ব্ল্যাক স্টুলের হিস্ট্রি থাকে, পেশেন্ট যদি খুব ওয়েট লস থাকে, তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে পেশেন্টের এই অবস্ট্রাকশনটা কি ম্যালিগনেন্ট অবস্ট্রাকশন কিনা। সো যদি পেশেন্ট আনস্টেবল থাকে, সিগনিফিকেন্ট কন্টামিনেশনের ফিচার থাকে, পেশেন্ট সিস্টেমিক্যালি ইল থাকে, সেক্ষেত্রে হোয়াট উই ডু, ইউ হ্যাভ টু ডু আইলোস্টমি। কোনো অ্যানাস্টোমোসিস করা যাবে না, জাস্ট স্টমা করে বের করে রাখতে হবে, পরে ডেফিনেটলি সার্জারির জন্য। যদি পেশেন্ট ফিট থাকে এবং এন্ডোস্কোপিক এবং রেডিওলজিক্যাল ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে, দেন হোয়াট উই ডু, উই ক্যান ডু এক্সপান্ডিং মেটালিক, ইনসার্টিং দ্য এক্সপান্ডিং মেটালিক স্টেন্ট। একটা স্টেন্ট দিয়ে দেওয়া হয়, দিয়ে দিলে ধরো এখানে অবস্ট্রাকশন হয়েছে, টিউমারটা এখানে ছিল, অবস্ট্রাকশন হয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে আমার অবস্ট্রাকশনটাকে ক্লিয়ার করে দেয়া। সো আমি যদি এখান দিয়ে কোলোনোস্কোপি করে এখানে একটা স্টেন্ট বসায় দিতে পারি, ইউনো স্টেন্ট, এটা একটা পাইপের মতো পাইপ, কিন্তু সেটা জাল দিয়ে বানানো পাইপ।
সো এটা যদি আমরা দিতে পারি তখন যেটা দেখা যাবে যে মাঝখানে যদি পাইপ থাকে তাহলে এই টিউমারটার মাঝখান দিয়ে আমরা যদি একটা পাইপ বসায় দিতে পারি তখন কি হবে, গ্যাস এবং যে বাউল কন্টেন্ট আছে সেটা পাস করতে পারবে। তাহলে কি হচ্ছে, গ্যাস এবং বাউল কন্টেন্ট পাস করা মানে কি, পাস করা মানে হচ্ছে আমার অবস্ট্রাকশন রিলিফ হয়ে গেল। তখন কি হবে, আমার একটা ইমার্জেন্সি সার্জারি যেটা আমাকে হঠাৎ করে করতে হচ্ছিল, সেই ইমার্জেন্সি সার্জারিটা উই ক্যান কনভার্ট ইট টু এ ইলেকটিভ সার্জারি। এবং তোমরা অবশ্যই জানো, সবসময় জানবা যে যে কোনো ইমার্জেন্সি সার্জারি ইলেকটিভ সার্জারি ক্যান ব্রিং ইন বেটার রেজাল্ট। সো এটা একটা গুড অপশন, যদি এন্ডোস্কোপিক রেডিওলজিক্যাল ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে তাহলে মেটাল এক্সটেন্ড দেয়ার। ল্যাপারোস্কোপিক সার্জারি ডেফিনেটলি ওপেন সার্জারি চেয়ে ল্যাপারোস্কোপিক সার্জারি অনেক ভালো, কারণ ওন ইনফেকশন কম হয়, লেস ব্লাড লস, লেস পোস্টার পেইন, শর্টার হসপিটাল স্টে। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি লঙ্গার ডিউরেশন, এটাও নিয়েও কন্ট্রোভার্সি আছে, কারণ হচ্ছে যে এখন যারা খুব ভালো ল্যাপারোস্কোপি করতে পারে তারা আসলে ওপেনের একই টাইমেই ল্যাপারোস্কোপি করতে পারে, বাট ডেফিনেটলি ইট ইজ কস্টলি। অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার, পোস্ট অপারেটিভ কেয়ারটা আমরা একটু পরে আবার আসতেছি যে হোয়াট আর দ্য পয়েন্টস। সো পোস্ট অপারেটিভ কেয়ার খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিএ কোলনের যে কোনো সার্জারি বা কোলনিক সার্জারির পরে দ্য পেশেন্ট হ্যাজ টু বি মনিটর্ড ভেরি ক্লোজলি। হোয়াট উই ফলো দ্য পেশেন্ট ফর এনি পোস্ট অপারেটিভ ব্লিডিং অ্যান্ড এনি থ্রম্বোসিস, এবং থ্রম্বোসিস অ্যান্টি থ্রম্বোসিস যে মেকানিজমগুলো আমরা বলেছিলাম যে প্রি অপারেটিভলি, সেগুলো আসলে 28 দিন পর্যন্ত কন্টিনিউ করা হয়, কারণ পেশেন্টের মোবিলিটি ততদিন পর্যন্ত ভালো থাকে না। ওন ইনফেকশনের চান্স মোর দেন 10% বলা হয় কোলনিক সার্জারির ক্ষেত্রে, এবং অ্যানাস্টোমোটিক লিক 4 to 8%। তাহলে এই দিজ আর দ্য কমপ্লিকেশন যেগুলো হতে পারে, এবং আমরা পোস্ট অপারেটিভলি এগুলোর জন্য খেয়াল করবো। এখন প্রশ্ন হচ্ছে যে যদি লিক হয়ে যায়, আমরা যদি মনে করি যে একটা পেশেন্ট অ্যানাস্টোমোটিক লিক হয়েছে, তাহলে কিভাবে এটাকে আমরা ডিল করবো? তাহলে প্রথম হচ্ছে যে কখন আমরা বুঝবো যে এটা অ্যানাস্টোমোটিক লিক হয়েছে। If any patient not progressing as expected, আমরা পেশেন্টটার 3 দিন 4 দিন 5 দিন পরে যেরকম ভাবে পেশেন্ট ইমপ্রুভ করার কথা সে ভালো হচ্ছে না, তখন আমরা কিন্তু ভাবি যে এটা লিক হতে পারে। অথবা যদি আনএক্সপ্লেইনড কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস থাকে, ফিভার থাকে, বা ওয়ার্সেনিং অ্যাবডোমিনাল পেইন থাকে, পেটে ব্যথা বেড়ে যাচ্ছে, জ্বর হচ্ছে, কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটি ডেভেলপ করছে, হিমোডাইনামিক ইনস্টেবিলিটি ডেভেলপ করছে, তখন আমরা বুঝবো যে এখানে একটা লিক হতে পারে। সো হাউ উই ডায়াগনোস, উই ডু এ আর্লি কন্ট্রাস্ট এনহান্সড সিটি স্ক্যান, এবং যদি সেপসিস এবং পেরিটোনিয়ালিসের ক্লিনিক্যাল এবং রেডিওলজিক্যাল ফিচার থাকে, উই হ্যাভ টু আর্লি রিটার্ন টু দ্য থিয়েটার, পেশেন্টকে কিন্তু রিঅপারেট করতে হবে। এবং তখন হোয়াট উই ডু টেকিং ডাউন দ্য লিকিং অ্যানাস্টোমোসিস, অর্থাৎ যে অ্যানাস্টোমোসিস লিক করেছে সেটাকে ডিসরাপ্ট করতে হবে এবং একটা স্টোমা করে এটাকে বাইরে বের করে রাখতে হবে, পরে স্টোমা রিভার্সাল করতে হবে এবং ডেফিনিটিভ সার্জারিটা করতে হবে। সো এইটা আমাদের সার্জারি এবং ম্যালিগন্যান্সির যে মেইন ট্রিটমেন্ট অপশনস, এগুলো আমরা আলোচনা করলাম, এবং কমপ্লিকেশন কি হতে পারে এবং সেগুলোকে আমরা কিভাবে ডিল করবো সেটা আমরা বললাম। এবার হচ্ছে একটা আমি যেটা বলছিলাম যে স্ক্রিনিং, কোলন ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আমরা রোগটা হওয়ার আগেই যদি আমরা ধরতে পারি যে কি রোগ হলো, সেই ক্ষেত্রে একে ট্রিটমেন্ট করা খুবই সহজ, বা সহজ না ঠিক, ইনফ্যাক্ট আমরা তো সেটা ক্যান্সার হওয়ার আগেই যদি আমরা পলিপকে রিমুভ করতে পারি, যে কোনো একটা পলিপ বলা হয় যে 7 to 10 ইয়ার্স এর মধ্যে এটা এডেনোমা বিকামস কার্সিনোমা। সো এডেনোমা আমরা যদি রিমুভ করতে পারি তাহলে আমরা একটা পটেনশিয়াল ক্যান্সারকে পসিবলি স্টপ করতে পারলাম। সো স্ক্রিনিংটা কিভাবে হয়, ইট মাইট বি 1 স্টেজ অর 2 স্টেজ। 1 স্টেজ মিনস স্ট্রেট আমরা কোলোনোস্কোপি করব, আর 2 স্টেজ মিনস হচ্ছে আমরা কোলোনোস্কোপি করার আগে আমরা হয়তো ফিকাল অকাল ব্লাড টেস্ট, flexible sigmoidoscopy, virtual colonoscopy, ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা অ্যান্ড স্টুল ডিএনএ মিউটেশন, এগুলো করে দেখব। যদি কোনো ফিচার থাকে সাসপিশিয়াস ফিচার, দেন উই গো ফর কোলোনোস্কোপি। স্ক্রিনিং এর কতগুলো কাদের জন্য আমরা কিভাবে করব সেটার একটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। যারা বেশি রিস্ক, এখানে দেখো আমি দেখেছি ক্যাটাগরি 1 2 times risk, category 2 3 to 6 times risk, and category 3 is 1 in 2. These are very high risk. So এভাবে করে এটার
ক্যাটাগরি ওয়াইজ কিভাবে টেস্ট করা হয় সেগুলো এখানে বলেছে। তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ না, তোমরা জাস্ট মনে রাখবা যে স্ক্রিনিং করতে হবে এবং স্ক্রিনিং এর মডালিটিস গুলো কি। অকাল ব্লাড টেস্ট, বিশেষ করে কোলোনোস্কোপি, ফ্লেক্সিবল সিগমোইডোস্কোপি, বেরিয়াম এনেমা, এগুলো বলতে পারলে আমার মনে হয় তোমাদের জন্য ইনাফ। সো আমাদের আসল লেকচার প্রায় শেষ। এখন যেটা হচ্ছে যে দিস আর অল হোম রেমেডিস। হোম রেমেডিস বলতে আমরা বুঝি যে কোন কোন কাজ করলে আমরা বলি যে কোন ক্যান্সার কম হতে পারে। সো দিস আর এক্সারসাইজ, fight obesity, then quit smoking, red meat কম খাওয়া, enough vitamin D, fiber rich food, then unnecessary antibiotics, cancer fighting foods, drink less alcohol, regular screening. So this is all about the right colon cancer. Thank you very much. এবং এটার সাথে আমার আজকের অফিসিয়াল লেকচার শেষ। তোমরা যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা করলে আমি অ্যান্সার করতে পারি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কোয়েশ্চেন আছে? স্যার কমেন্টে তো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। ওকে ফাইন, যদি তাহলে আমরা এখন শেষ করতে পারি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।